মুম্বাই মায়ানগরীতে যে প্রতিনিয়ত কত ধরনের ঘটনা ঘটছে তার হয়তো কিছুই আমাদের কানে আসে না। কারণ মুম্বাই হচ্ছে বাণিজ্য নগরী, মুম্বাই মানে বলিউড, এবং মুম্বাই মানে আমাদের চোখের সামনে একটা ঝাঁ চকচকে পরিবেশের কথাই আমাদের মনে প্রথম আসে। কিন্তু আমি এই চ্যানেলে এর আগেও মুম্বাইতে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আপনাদেরকে বলেছি, এবং আমার ব্যক্তিগত পরিচিতির মধ্যে বেশ কয়েকজন থাকেন এবং তারাও কিন্তু আমাকে বলেছেন যে, জানো তো, মুম্বাইতে তুমি দেখবে যে কিছু লোক প্রচন্ড বড়লোক, প্রচুর টাকা তাদের, সবাই যে বিশাল বিজনেস করছে বা সবার যে বিশাল কিছু আছে সেটা কিন্তু নয়, বাট তাদের কোনো না কোনো ভাবে তাদের কাছে প্রচুর টাকা চলে আসে। আবার মুম্বাইতে এরকমও প্রচুর মানুষ আছে যারা প্রতিনিয়ত প্রচুর স্ট্রাগল করে, কিন্তু তাদের যতটা সফল হওয়া উচিত তারা হয়তো ততটা হতে পারে না। এবং আমার এক আত্মীয় আমাকে বলেছিলেন, তারা আগে মুম্বাইতে থাকতেন, এখন তারা লন্ডনে থাকে। তো উনি প্রায় ১২ বছর মুম্বাইতে ছিলেন ওনারা। তো উনি বলেছিলেন যে, জানিস তো, ওনাদের যে কমপ্লেক্সে থাকতেন সেই ফ্ল্যাটে নাকি একজন রীতিমতো এমন নাকি জাদু টোনা করতো যে সেটা দিয়ে নাকি উনি অনেক কিছু করতে পারতেন। এবং সেটা উনি যে আর কি করতো সে নাকি ওপেনলি সবাইকে বলতো যে আমি এই জিনিসটা করতে পারি, আমি এটা বানাতে পারি। অদ্ভুত রকমের একটা ক্ষমতা নাকি তার মধ্যে ছিল। এবং মুম্বাইতে দেখবেন, আপনারাও হয়তো অনেক সময় শুনবেন যে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খুব অবাক করা। অনেকে দেখবেন আম খুব কম দিন অডিশন দিয়েই হয়তো সে ভালো, ভালো জায়গায় চলে যায়। আবার এরকম প্রচুর ছেলেমেয়ে আছে যারা অনেক দূর থেকে আসে, অনেক অডিশন দেয়, তারপরেও তাদের কিছুই সাফল্য আসে না। তো সবসময় যে বিষয়টা ভাগ্য বা সবসময় যে পরিশ্রমের কোনো গাফিলতি থাকে তা কিন্তু নয়। মুম্বাই শহরে না এমন অনেক কিছু আছে যেগুলো আমরা জানিই না। তো আজকে আমি মুম্বাইয়ের একটা এমন ঘটনা বলবো, যেই ঘটনাটা আমি যখন পুরোটা পড়লাম আমার না খুব অবাক লাগছিল যে এইরকম ঘটনা ঘটে। আমি একটুখানি আপনাদেরকে হিন্ট দিচ্ছি। দেখুন, আমরা ধরুন কোনো মার্কেটে গেছি বা কোনো ভিড় ট্রেন বা ভিড় বাসে, এরকম অনেকের ক্ষেত্রেই হয় যে তাদের হয়তো টাকার ব্যাগ চুরি হয়ে যায়, বা খুব ভিড় জায়গায় যাতায়াত করতে গিয়ে অনেক সময় হয়তো ব্যাগপত্র পড়েও যায়। এবার সেগুলো কিন্তু একরকম। এবার দেখুন, যদি চুরি হয়ে যায় তাহলে তো আপনি বুঝেই গেলেন যে সেটা আর আপনি পাবেন না, সেটা ফোন হোক, পার্স হোক, যেটাই হোক। এবার ধরুন আপনার কোনো একটা জিনিস হয়তো ব্যাগ থেকে পড়ে গেছে, চুরি হয়নি, জাস্ট পড়ে গেছে। এবার আপনি যদি মানে সেই জিনিসটাকে ফিরে পান এবং আপনি যদি দেখেন যে আপনার ব্যাগের ভিতরে যে টাকা পয়সা ছিল বা যে মূল্যবান জিনিস ছিল সেগুলো ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আর কোনো চিন্তা থাকবে না। ধরুন আপনি একটা জায়গায় গেছেন, সেখানে প্রচুর ভিড় ছিল। এইবারে সেই ভিড়ের মধ্যে ধরুন আপনার ব্যাগ থেকে আপনার পার্সটা পড়ে গেল। এবার আপনি খুঁজছেন হঠাৎ করে। এবার খুঁজতে, খুঁজতে আপনি যদি পার্সটা পেয়ে যান, সবার আগে কি করবেন? আপনি সেটাকে খুলবেন। খুলে দেখবেন যে টাকা পয়সা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এরকমই ঘটনা, যার যার ঘটনা আমি বলব, তো তার সাথেও কিন্তু এরকমই ঘটনা ঘটেছিল। এবং তার পার্সে যে টাকা ছিল এবং তার ফ্ল্যাটের চাবি ছিল, সেটাও কিন্তু ওই পার্সের মধ্যেই ছিল। এবং ওনার এই পার্সটা যখন পড়ে যায় এবং পরবর্তীকালে উনি যখন কিছুক্ষণ পরেই একটা দোকানে যান, সেখান থেকে জিনিস কেনেন এবং তারপর যখন উনি পেমেন্ট করবেন বলে ওনার ব্যাগে হাত দেন এবং পার্সটা খুঁজতে থাকেন, উনি বুঝতে পারেন যে ওনার পার্সটা ওনার ব্যাগে নেই। এবার উনি সঙ্গে, সঙ্গে ব্যাগটাকে চেক করেন যে ব্যাগের অন্য কোনো, একটা বড় আম ব্যাগ ছিল। তো উনি দেখলেন যে টোট ব্যাগের আর কোথাও আছে কিনা, উনি দেখলেন নেই। তো ভিড় বাসে হাত ঢুকিয়ে তুলে নেওয়াটা তো একটু চাপের। তো অনেক সময় কি হয় যে ব্যাগ কেটে অনেক সময় নিয়ে নেয় চোরেরা। তো উনি দেখছেন ব্যাগের কোথাও কোনো কাটা-ছোটা কিছু নেই। তো উনি ভাবলেন এই টোট ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে কেউ কি করে নেবে? তাহলে ব্যাগটা পড়ে যায়নি তো? এবং এই কথা চিন্তা করেই উনি জিনিসটা ওখানেই রেখে উনি পুরো মার্কেটটা খুঁজতে থাকেন। তো সেইদিন খুব ভিড় ছিল, কারণ তার কয়েকদিন পরেই দীপাবলি ছিল। দিওয়ালির জন্য ওই মার্কেটটায় খুব ভিড় ছিল। এবার খুঁজতে, খুঁজতে মিনিট ৭-৮ পরে উনি কিন্তু ওনার পার্সটা পড়ে থাকতে দেখেন। এবং খুব মজার বিষয় হচ্ছে যে যেই জায়গাটায় উনি পার্সটাকে পড়ে থাকতে দেখেন, সেই জায়গাটার সেই কর্নারটায় উনি কখনো যানইনি। তো ওটা যখন উনি দেখেন, উনি তো বুঝেই গেছেন যে এর মধ্যে টাকা পয়সা নেই।
কোনোভাবে হয়তো ব্যাগটা পড়ে গেছিল, কেউ ব্যাগটা পেয়েছে, সে টাকা পয়সাটা নিয়ে ব্যাগটা হয়তো ওখানটা ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ উনি ওই কর্নারটাতে যাননি। তো উনি ধড়পড়িয়ে পার্সটা খুলতে, এবং ওনার মনটা খুব খারাপ লাগছে যে আমি এক্ষুনি পার্সটা খুলে দেখবো টাকা পয়সা কিছু নেই। বাট উনি পার্সটা খোলেন যখন, উনি দেখলেন যে টাকা পয়সা যত টাকা ছিল, ওনার কাছে ৫,৫০০ টাকা মতো ছিল। ৫,৫০০ টাকা রয়েছে। ওনার একটা ব্যাংকের ডেবিট কার্ড ছিল, সেটাও রয়েছে। ইভেন ফ্ল্যাটের চাবি ছিল, সেটাও রয়েছে। তো উনি না মানে মানে ভগবানকে আরকি মনে, মনে স্মরণ করছেন যে বাবা আমি ব্যাগটা পেয়েও গেলাম। তারপরে উনি একবার তো ভাবলেন যে তার মানে ব্যাগটা চুরি হয়নি। কিন্তু তার পরক্ষণেই ওনার মনে একটা প্রশ্ন জাগে যে তাহলে ব্যাগটা এখানে এলো কি করে? কি করে এলো ব্যাগটা? তারপরে ভাবলো যে ভিড় আছে প্রচন্ড, হয়তো পায়ে, পায়ে চলে এসেছে। তো যাই হোক, উনি তো মনটা ওনার বেশ খুশি, খুশি হয়ে গেল যে ঠিক আছে, আমার মানে এত ভিড়ের মধ্যে আমার পার্স হয়তো পড়ে গেছিল। obviously পড়ে গেছিলই, সেটা উনি ধরবেন। কারণ উনার ব্যাগ কেউ কাটেনি। আর দ্বিতীয়ত চুরি হলে তো সে টাকা পয়সা নিয়েই নেবে। ৫,৫০০ টাকা ক্যাশ ছিল। তো উনি খুশি, খুশি জিনিসটা কিনে উনি বাড়ি চলে এলেন। এবার এটা শোনার পরে আপনাদেরও হয়তো মনে হতে পারে যে এটা তো খুব ভালো বিষয়। এখানে অস্বাভাবিক কি আছে? পার্স পড়ে গেছিল, পার্স উনি খুঁজে পেয়েছে, তার মধ্যে টাকাও ছিল, ডেবিট কার্ড ছিল, চাবি ছিল, সবই তো ঠিকঠাক আছে। তাহলে আর প্রবলেম কোথায়? কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হলো, এবং ওই যে সময়টুকু ওনার পার্সটা ওনার কাছে ছিল না, সেটা কার কাছে ছিল, কোথায় ছিল, কি অবস্থায় ছিল, এবং পরবর্তীতে কি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন ওনাকে হতে হলো, সেটা যদি আপনাদের জানতে হয়, তাহলে আজকের এপিসোডটা কিন্তু আপনাদের সত্যি পুরোটা মন দিয়ে শুনতে হবে। সেজন্য আমি সকলকে রিকোয়েস্ট করছি, কেউ কোথাও যাবেন না। প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন চলে যাই এবার সরাসরি আজকের ঘটনায়। এবার আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে এখন বলবো, সেই ঘটনাটা আমাকে নিধি লিখে পাঠিয়েছে। তো নিধি জানিয়েছে যে যেহেতু ও ছোটবেলা থেকে ওর বাবার খুব ভালো দুজন বাঙালি ফ্রেন্ড ছিল, এবং তাদের ছেলে মেয়েদের ওদের বাড়িতে যাওয়া আসা ছিল, ও তাদের বাড়িতে যেত। তো সবকিছু মিলিয়েই ও বাঙালি কালচারের মধ্যে কিন্তু ছোট থেকে বড় হয়েছে, এবং যেহেতু বাঙালি কালচারের মধ্যে বড় হয়েছে, তো বাংলাটা ও খুব ভালো বোঝে এবং বলতেও পারে অল্প আধটু, জাস্ট লিখতে পারে না, এটুকুই যা। তো সেই জন্য ওর বাংলা চ্যানেল এবং বাংলার অনুষ্ঠান, বাংলা ভাষায় অনুষ্ঠান, এগুলো ওর খুব পছন্দ। তো সেই জায়গা থেকে ও আমাদের চ্যানেলের ঘটনাগুলো বিগত ৬-৭ মাস ধরে শুনছে, ওর খুব ভালো লাগছে, সেটাই ও জানিয়েছে। এবং ও আজকে একটা ঘটনা শেয়ার করেছে, যেই ঘটনাটা কিন্তু মানে ও আরকি যে ফ্ল্যাটে থাকে সেখানকারই ঘটনা। এবার introduction এ তো আমি আপনাদেরকে কিছুটা বললামই। তো ওদেরই ওই যে ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটেরই মানে সোসাইটিতে একটা কাপল থাকতেন। ওনারা ওনারা নিঃসন্তান একজন কাপল, এবং খুব ভালো, ভীষণ মানে আরকি ডাউন টু আর্থ, খুবই ভালো। মানে মানুষের সাথে এত ভালো ব্যবহার, সে সবার সাথে আরকি। খুব ভালো ব্যবহার করে। ওনারা উচ্চশিক্ষিত। আ বহুদিন ওনারা দেশের বাইরে বিদেশে গিয়ে কাজকর্মও করেছেন। খুবই আরকি ভালো, এবং ওনাদেরকে আ পুরো সোসাইটির মধ্যে সবাই খুব পছন্দ করে। তো এরকমই আ ওই যে বললাম দীপাবলির আগ দিয়ে তো ওনাদের বাড়িতে একটা দীপাবলিতে প্রত্যেক বছর একটা পার্টি হয়। মানে ২ দিন পার্টি হয়। একদিন পার্টি হয় শুধুমাত্র আত্মীয়স্বজনকে নিয়ে। আরেকদিন পার্টি হয় বন্ধু-বান্ধব, তারপরে ওনাদের ফ্ল্যাটের যে লোকজন আছে তাদেরকে নিয়ে। এবং ওনারা মানে নিধি যার ঘটনা বলছেন, তারা প্রত্যেক বছর ওই যে দিওয়ালির যে পার্টি হয় তাতে কিন্তু ওরা সবাইকে গিফট দেয়। এমনিতেও ওদের ওখানে একটা এরকম আ ট্র্যাডিশন আছে যে দীপাবলিতে সবাই সবাইকে গিফট দেয়। তো ভদ্রমহিলা ভাবলেন যে
আচ্ছা, উনি কিন্তু বাই প্রফেশন একজন রিসার্চার, উচ্চশিক্ষিত। তো উনি ভাবলেন যে প্রচুর কাজকর্ম হয়ে গেছে, এবার শুধু গিফটগুলো কেনা বাকি আছে, তো উনি মার্কেটে যান। এবং সেটা কিন্তু মুম্বাইয়েরই একটা মার্কেটের কথা আমি বলছি, আমি নামটা আর মার্কেটের বলছি না। তো সেই মার্কেটে সবকিছু অনেক ভালো, ভালো জিনিস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। তো উনিও সেই মার্কেটে যান এবং যথারীতি গিয়ে দেখছে যে দীপাবলির জাস্ট ২ দিন আগে বুঝতেই পারছেন মার্কেটে প্রচন্ড ভিড়। তো উনি টুকটাক কেনাকাটা শুরু করেন। এবার কেনাকাটা করতে, করতে এই দোকান ঘুরছে, সেই দোকান ঘুরছে। ঘুরতে, ঘুরতে উনি যখন আরেকটা দোকানে যান সেখান থেকে কিছু জিনিস পছন্দ করেন এবং জাস্ট পেমেন্টটা করবেন সেটুকুই বাকি আছে। এমন সময় উনি যখন মানে ওনার একটা বড় টোট ব্যাগ ছিল, হাতে একটা আ এমনি একটা ক্যারি ব্যাগ ছিল, যাতে উনি জিনিসগুলো কিনে, কিনে ঢোকাচ্ছিলেন। তো ওই দোকানদারকে পেমেন্ট করার জন্য যখন উনি ওনার পার্সে হাত দিলেন, উনি দেখলেন ওনার পার্সের ভিতরে ওনার মানে বড় ব্যাগের ভিতরে পার্সটা নেই, যেটার মধ্যে টাকা, কার্ড থাকে সেটা নেই। তো বুঝতেই পারছেন এরকম একটা মোমেন্ট যখন হয়, তো তখন প্রচন্ড আরকি ভয় লাগে যে বাবা তাহলে কি চুরি হয়ে গেল? তো ওনাদের ওখানে আরকি আ একটা সময় ওই মুম্বাইয়ের লোকাল ট্রেনে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রচন্ড ভিড় হয়। তো এই ঘটনা ওনার সাথে এর আগে ঘটেছে যে ব্যাগটা কেটে ব্লেড দিয়ে কেউ হয়তো কেটে পার্সটা বার করে নিয়েছে। তো উনি সঙ্গে, সঙ্গে ব্যাগটা চেক করলে দেখলেন ব্যাগের কোথাও কোনো কাটা-ছোটা কিচ্ছু নেই। তো ওনার একবার মনে হলো যে তাহলে কি কেউ তুলে নিয়েছে? এবার টোট ব্যাগটা চেন দেওয়া আর একদম ওটা ওনার কাঁধের সাথে পুরো একদম লেগে আছে। তো উনি ভাবলেন এ অবস্থায় ব্যাগ না কেটে কারোর পক্ষে কি এটা চুরি করা সম্ভব? সম্ভব নয়। তো উনি ভাবলেন পড়ে যায়নি তো? এবার মার্কেটে অত ভিড়। তাও উনি কি করলেন দোকানদারকে বললেন, "আপনি জিনিসটা রাখুন আমি একটু আসছি।" বলে উনি পাগলের মতো খোঁজা শুরু করলেন। এবার উনি যেখান থেকে মার্কেট করা শুরু করেছিলেন পুরো সেই অবধি উনি আসেন, উনি কিন্তু ওনার ব্যাগটা দেখতে পান না। বাট এইভাবেই খুঁজতে, খুঁজতে কিছুক্ষণের মধ্যে ওই ৭-৮ মিনিটের মধ্যেই উনি দেখেন মার্কেটের একটা কোণায় যেখানটা উনি যানইনি, সেই জায়গাটায় উনি মানে ওনার পার্সটা লাল রঙের ছিল, উনি দেখছেন একটা লাল রঙের কিছু পড়ে আছে। তো সেটা দেখেই উনি সামনে যান এবং যাওয়ার পরে বুঝতে পারেন এটাই ওনার পার্স। তো উনি তো মনে, মনে ভাবছেন এইখানে পার্সটা পড়ে আছে তার মানে যে নিয়েছিল বা হয়তো পড়ে গেছিল কেউ পেয়েছে, সে টাকা পয়সা নিয়ে পার্সটা হয়তো ছুঁড়ে ফেলে দিয়েছে। তো অনেকটাই উনি মানে কি বলবো মুর্ছে পড়েন। মনে, মনে খুবই খারাপ লাগে। বাট স্টিল উনি মানে আউট অফ কিউরিওসিটি বলা যেতে পারে উনার পার্সটা তোলেন এবং উনি মনে, মনে একদম 100 এ 100% নিশ্চিত ছিলেন যে আর যাই হোক এর মধ্যে টাকা তো নেই। টাকা তো গায়েব হয়েই গেছে। বাট দ্য মোমেন্ট উনি ওটা খোলেন, উনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। উনি দেখেন যে উনার ব্যাগে যতগুলো টাকা থাকার কথা ঠিক ততগুলো টাকাই রয়েছে। একটা টাকাও এদিক ওদিক হয়নি। ইভেন খুচরো কিছু পয়সা ছিল সেগুলোও রয়েছে অ্যাজ ইট ইজ। শুধু তাই নয় উনি মানে ওই মুহূর্তটা প্রচন্ড টেনশন হচ্ছিল তো উনি ভুলে গেছিলেন যে ওই পার্সের মধ্যেই উনি কিন্তু ফ্ল্যাটের চাবিটা মানে ফ্ল্যাটটা লক করে তার চাবিটা রেখেছিলেন। তো উনি ভাবছেন যে সবকিছু অ্যাজ ইট ইজ আছে তার মানে এটা চুরি হয়নি, কারোর হাতে পড়েনি। তারপরে ভাবলেন যে এই কর্নারটায় মার্কেটের এলো কি করে? আমি তো ওই ফুটের ওই দিকটা ছিলাম। এত দূরে এলো কি করে? তো তারপরে ভাবছি যে মার্কেটে প্রচন্ড ভিড় হয়তো কারোর পায়ে, পায়ে চলে এসেছে। কেউ হয়তো বুঝতে পারেনি বা খেয়াল করেনি ৭-৮ মিনিটে। যাই হোক উনি পার্সটাকে ঝেড়ে-ঝুড়ে উনি আবার ব্যাগে ঢুকিয়ে নিলেন। ঢুকিয়ে নিয়ে ওই দোকানদারের কাছে এলেন যেখানে উনি জিনিসপত্র কেনাকাটা করছিলেন। তো তাকে পেমেন্ট করেন। পেমেন্ট করে উনি জিনিসটা নিয়ে উনি ভাবলেন, "নাহ আজকে আর না। বাকি আমি যা হোক আমি কোথাও থেকে আনিয়ে নেবো। আর কিছু বাকি রইলো সেটা আমি পরে দেখে নেবো। আমার হাসব্যান্ডকে পাঠিয়ে দেবো। আমি বাড়ি চলে যাই।" কারণ ওই জায়গাটা প্রচন্ড টেনশন হয়ে গেছিল যে পার্সটা কোথায় গেল? কি হলো? obviously মানে উনার জায়গায় যে কেউ হলে সেওই মানে তার সেম রিঅ্যাকশনই হতো। উনি বাড়ি এলেন। বাড়ি এসে যাই হোক উনি ওই পার্সটাকে ভালো করে ওয়েট ওয়াইপস দিয়ে মুছে-টুছে একদম চকচক করে ফেললেন। এই অবধি যে ব্যাপারটা ঘটলো এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা ছিল। কিন্তু এই ঘটনার ঠিক পরে ওনার জীবনে মানে আপাতদৃষ্টিতে যখন সবকিছু ঠিক ছিল যে হারিয়ে গেছিল, পেয়ে গেছে, টাকা পয়সাও ঠিক আছে, ব্যাস ব্যাপারটা ওখানেই মিটে গেল। বাট এখান থেকে ব্যাপারটা অ্যাকচুয়ালি শুরু হলো। তার কারণ হচ্ছে ওই পার্সটা কিন্তু কেউ intentionally ওনার ব্যাগ থেকে
ছলে বলে কৌশলে বার করে নিয়েছিল, যেটা কিন্তু উনি ওই মোমেন্টে দাঁড়িয়ে বুঝতেই পারেননি। এবং শুধুমাত্র বার করে দিয়ে মানে সে নিয়েছিল সেটা নয়, সে মানে ওনার ওই কাঁধ ব্যাগটা থেকে এই ভদ্রমহিলা সে কিন্তু নিজেই ওটাকে বার করেছিল, সেটা কিন্তু ওনার মনেই নেই। এবং যে ওই পার্সটা নিয়েছে সে কিন্তু মানে ইচ্ছে করেই পার্স থেকে কোনো টাকা পয়সা বা ওনার কার্ড ইচ্ছে করেই কিন্তু সে চুরি করেনি, কারণ তার টাকা পয়সা চুরি করা উদ্দেশ্য আদতে ছিলই না। তার উদ্দেশ্য ছিল অন্য কিছু, এবং এমন কিছু তার উদ্দেশ্য ছিল যার জন্য কিন্তু এই ভদ্রমহিলাকে পরবর্তী ক্ষেত্রে প্রচুর বিপদের সম্মুখীন হতে হয়েছিল। এইবারে ওই মহিলা তো বাড়িতে এসে যখন কথা বলে ওনার হাজবেন্ডের সাথে, তখন উনি কথায় কথায় ওনার হাজবেন্ডকে কথাটা বলে যে, জানো তো আজকে আমার এরকম ব্যাগ থেকে পার্স চুরি হয়ে গেছিল বা কোথাও পড়ে গেছিল, কিন্তু আমি পার্সটা খুঁজেও পাই এবং পার্সের ভিতরে যে টাকা ছিল, যে জিনিসপত্র ছিল, সব অ্যাজ ইট ইজ আমি পেয়ে যাই। তো কথায় কথায় উনি যখন ওনার হাজবেন্ডকে এই কথাটা বলেন, তখন ওনার হাজবেন্ডও খুব অবাক হয়ে যায় যে জিনিসটা মানে ব্যাগ থেকে চলে গেল, সেটা পড়ে যাক বা চুরি হয়ে যাক, যাই হোক না কেন, সেটা কেউ হাতে পায়নি এবং সে টাকা পয়সা কিছু চুরি করেনি, সেখান থেকে বের করে নেয়নি। এটা খুবই অদ্ভুত লাগে ওনার, এবং উনি কিন্তু এই ভদ্রমহিলাকে বলেও, যেটা কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে শুনে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে একদম সঙ্গে সঙ্গেই যে উনি ওনার ব্যাগটা পড়ে গেছে আর সঙ্গে সঙ্গেই যে উনি কুড়িয়ে নিয়েছেন বা পেয়ে গেছেন তা তো নয়। মাঝখানে প্রায় ১২-১৩ মিনিট কেটে গেছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে উনি পার্সটা যেখান থেকে খুঁজে পান সেই জায়গাটা উনি কিন্তু জানেনই। তো এই বিষয়গুলো ওনার হাসব্যান্ড ওনাকে বলে যে, "এটা কিন্তু একটু অস্বাভাবিক লাগছে আমার শুনে।" তো তখন উনি বলেন, ভদ্রমহিলা বলে যে, "আসলে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে অনেকেই হয়তো মনে করে থাকতে পারে যে, না ব্যাগটা নেব না। কারোর হয়তো পড়ে গেছে, কারোর হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস। মানুষ হয়তো অনেক বেশি সততার দিক থেকে চিন্তাভাবনা করেছে, তাই হয়তো তারা ব্যাগ খুলে টাকা পয়সা কিছু নেয়নি। তো ঠিক আছে, এটাও হতেই পারে, না হওয়ার তো কিছু নেই।" যাই হোক, তো ওনারা সেদিন ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে সব প্রস্তুতি চলছে। দীপাবলির বাড়িতে অনুষ্ঠান, লোকজন আসবে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। তো এই সময়টা আরকি দীপাবলির পরের দিন অবধি কিন্তু সবকিছু খুব স্বাভাবিক থাকে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন পার্টি হয়, আসে, তারা খাওয়া-দাওয়া করে, সবকিছু ঠিকঠাক হয়। তো এরপরে আ এই ভদ্রমহিলার যিনি হাসব্যান্ড, ওনার বাড়ির লোক সবাই আ গুড়গাঁও থেকে আরেকটু দূরে, ওই ২০-২৫ কিলোমিটার মতো দূরে একটা জায়গায় থাকতো। তো হঠাৎই ওনাদের বাড়িতে খবর আসে যে ওই ভদ্রলোকের যিনি মা, তিনি তার ফ্যামিলিতে আরো ওনার ভাই-বোন রয়েছে, সবাই ওইখানে পুরনো বাড়িতে থাকে। তো খবর এলো যে ওনার মার খুব শরীর খারাপ হয়েছে। এবার এতটাই শরীর খারাপ, এমনিতেই উনি খুব বৃদ্ধা ছিলেন। তো এতটাই শরীর খারাপ যে আ মানে যেকোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তো সেইজন্য ভদ্রলোক তড়িঘড়ি করে চলে গেলেন, এবং সেই সময় এই ভদ্রমহিলা যেখানে আরকি কাজ করতেন, আমি তো বললাম আপনাদেরকে যে উনি রিসার্চ এর কাজ করতেন। তো সেই সময় একটা রিসার্চ এর খুব ইম্পোর্টেন্ট ২-৩ টে কাজ চলছিল, যেটা আগামী ২-৩ দিন ধরে চলবে। তো প্ল্যান যেটা ছিল যে ভদ্রলোক ওখানে চলে যাবেন, এবং তারপরে ২-৩ দিন পরে ভদ্রমহিলাও ওখানে চলে যাবেন, ওনার শাশুড়ি মা আরো আত্মীয়স্বজন যেখানে থাকে সেখানে। এবার ভদ্রলোক চলে যাওয়ার পরে একটা ঘটনা ঘটলো। মানে যেদিন ওনার হাসব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে ফ্লাই করে গুড়গাঁও গেল, সেদিনই রাতের বেলা একটা ঘটনা ঘটে। তো ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে ওনার মা তো খুব অসুস্থ ছিলেন, সেটা তো সেরকমই উনি আছেন। তার থেকে উনি ভালোও হয়নি, খারাপও হয়নি। কিন্তু ওই ভদ্রলোক নাকি বাথরুমে পা পিছলে পড়ে যান, এবং তার জন্য ওনার পায়ের হাড়ের একটু সরে যায় এবং পাটা ফুলে যায়। সঙ্গে সঙ্গে ওনাকে ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার বলে যে, "এটা ঠিক হয়ে যাবে, কিন্তু পুরোপুরি রেস্টে থাকতে হবে।" মানে উনি উম মানে ব্যাক করে মুম্বাই আসা তো দূরের কথা, উনি ঘরের মধ্যেও ইভেন ঠিকঠাক করে হাঁটাচলা করতে পারবেন না। এবং হাড়টা এমনভাবেই বেরিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটাকে উনি বিশেষভাবে ডাক্তার প্লাস্টার করে দিয়েছে, এবং সেভাবেই ঠিক হয়ে যাওয়ার কথা, যদি ডাক্তারের কথা মতো চলা যায় তো। এদিকে ওনার মায়েরও অবস্থা খুব একটা ভালো নয়। এবার এই কথাটা যখন এই ভদ্রমহিলা শুনলেন যে ওনার স্বামীর এরকম হয়েছে,
উনি তো খুব চিন্তিত হয়ে পড়েন এবং উনি মনে মনে চিন্তা করেন যে পরের দিন ওনার একটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আছে এবং একটা মিটিংও আছে। সেটা হয়ে গেলে উনি পরের দিন অর্থাৎ পরশুদিন উনি চলে যাবেন ওনার হাসব্যান্ডের কাছে। ব্যাপারটা গিয়ে দেখে আসবেন কি। কিন্তু ব্যাপার এদিকে যেটা ঘটলো সেটা হচ্ছে যে উনি যে রিসার্চের কাজের সাথে যুক্ত ছিলেন, সেখানে ওনার কাজকে ঘিরেই একটা সমস্যা তৈরি হয় এবং যে সমস্যাটা এতটাই সিরিয়াস ছিল যে সেটা থেকে আরকি উনি যেখানে কাজ করেন সেই সংস্থার একটা বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং নাম খারাপ হবে এরকম একটা ব্যাপার। এবং এখানে নিধি যেটা লিখেছে যে ভদ্রমহিলা এতদিন থেকে কাজ করছে, কোনোদিন এত জটিলতা ওনার কাজে আসেনি। এবার এদিকে তো ওনার হাসব্যান্ড ওখানে আটকে গেল। এবার এই ভদ্রমহিলাও তিনি যে যাবেন, গিয়ে ওনার হাসব্যান্ডের সাথে দেখা করে আসবেন, সেটারও ওনার কাছে সুযোগ হচ্ছিল না। কারণ ওই যে বললাম যে কাজের ক্ষেত্রে একটা সমস্যা চলছিল। তো উনি ফোনেই খোঁজ রাখতেন ওনার হাসব্যান্ড কি করছে না করছে, ডাক্তার কি বলল না বলল। এবার উনি যেটা জানতে পারলেন যে ডাক্তার নাকি ওনার হাসব্যান্ডকে বলেছে যে আপনার কিন্তু হাঁটা চলাটা মনে হচ্ছে আপনি করছেন একটু হলেও, আপনি পুরোপুরি এই হাঁটা চলাটা বন্ধ করে দিন। যেটুকু না গেলে নয় বাথরুম যাওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার হাড়ের যে সমস্যাটা হয়েছে সেটা ঠিক তো হবেই না, উল্টে আরো বাড়াবাড়ি হতে পারে। এবার এই ভদ্রমহিলা তিনি ভেবেছিলেন যে একটু ঠিক হলে হাসব্যান্ডকে উনি মুম্বাইতে নিয়ে আসবেন, সেখানে এনে বাকি চিকিৎসা করাবেন। কিন্তু যেটা দেখা গেল যে ওনার হাসব্যান্ডের যে সমস্যাটা হয়েছিল পড়ে গিয়ে, সেটা সমস্যাটার সমাধান তো হয়ইনি, উল্টে সেটা আরো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। যেহেতু উনি টুকটাক এদিক ওদিক করছেন, ঘরের মধ্যেই হয়তো একটু চলাফেরা করছেন, তার প্রভাবের জন্য এই প্রবলেমটা শুরু হলো। এবার এদিকে এই ভদ্রমহিলা তিনিও আটকে গেছেন কাজে, তিনিও যে চট করে গিয়ে দেখা করে আসবেন সেটা হচ্ছে না। এদিকে যেটা হলো মানে এটা নিধিও লিখেছে যে ওদের ফ্ল্যাটটা মানে পুরো সোসাইটিটাই প্রচন্ড সিকিউরড। প্রচুর ক্যামেরা রয়েছে, প্রচুর সেফটি প্রোটোকলস রয়েছে। বাট তা সত্ত্বেও ওই ভদ্রমহিলার ফ্ল্যাটে কিন্তু চুরি হয়ে গেল। এবং যে চুরিটা হয়েছিল সেই চুরিটা কিন্তু কোনো সাধারণ চুরি নয়। মানে টাকা পয়সা যেটুকু তোলা ছিল সেই ক্যাশ টাকা তো বটেই। তাছাড়াও বেশ কিছু গয়নাপত্র এগুলো চুরি হয়ে গেল। এবং আরো মজার বিষয় হচ্ছে যে ওই ফ্ল্যাটে এই ভদ্রমহিলা আর ওনার হাসব্যান্ড থাকতেন, আর ওনাদের ২ টো কাজের লোক ছিল। এবার কাজের লোকেরা বহুদিন থেকে কাজ করছে। তারা ইভেন সত্যি বলতে কি কোথায় কি থাকে সেই বিষয়ে সঠিক ওনারা জানতেনও না। এবার এই চুরির ঘটনা যখন ঘটলো বুঝতেই পারছেন যে বাইরের লোকেরা যারা ওই বাড়িতে ঢুকেছে তাদের উপরেই ১ম সন্দেহটা গিয়ে পড়বে। সেই সন্দেহটা সত্যি, সত্যি মানে ওই বাড়ির যারা কাজ করতো তাদের উপরেই গিয়ে পড়ল। কিন্তু যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ওদের থেকে কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া গেল না। মানে ওরা কিন্তু কাজটা করেনি। এবার প্রচুর সিসিটিভি রয়েছে, সিসিটিভি দেখা হচ্ছে। যা আরকি যেভাবে আরকি বিষয়টা খতিয়ে দেখা সম্ভব সবকিছুই খতিয়ে দেখা হয়। কিন্তু চুরিটা কি করে হলো বা কে করলো তার কিন্তু কোনো রকম কোনো ট্রেস পাওয়া গেল না। এবং এই চুরিটা কিন্তু বেশ ভালো রকমের একটা ওনাদের আর্থিক ক্ষতি হলো। তো বুঝতেই পারছেন মানে সোনার জিনিস, তারপরে ক্যাশ টাকা এগুলো নিয়ে সেই চোর চম্পট দিয়েছে। ফলে ওনাদের মানে পুরো বিষয়টাকেই ভদ্রমহিলাকে তার উপরে সামলাতে হলো। তো এটা কিন্তু একটা খুব ম্যাসিভ লস ছিল ওনাদের ফ্যামিলির জন্য। এইবারে ওই ভদ্রমহিলার সাথে নিধির মার কিন্তু একটা বেশ ভালো সখ্যতা ছিল। ওনাকে সবাই খুব পছন্দ করত। কিন্তু নিধির মায়ের সাথে একটু বেশি আরকি বন্ধুত্ব ছিল। এবার যেহেতু ভদ্রলোককে অনেকদিন দেখা যাচ্ছে না, তো নিধির মা একদিন জিজ্ঞেস করে ভদ্রমহিলাকে যে উনি কোথায়? তো তখন ভদ্রমহিলা সব কথা বলে যে উনি ওনার বাড়িতে দেখা করতে গেছিল। তো ওখানে গিয়ে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং একটা ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সমস্তটা উনি শোনেন। এরপরে এই কথা প্রসঙ্গেই ভদ্রমহিলা ওনার বাড়িতে যে চুরি হয়েছে সেই বিষয়টা জানায়। এবার চুরি হওয়ার বিষয়টা যখন জানায় তো তখন ওর মা বলছে যে, "ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা পুলিশ কমপ্লেন করে রাখো। কারণ এভাবে চুরি হওয়া তো ভালো নয়। আর ওনাদের সোসাইটির একটা সুনাম আছে। সেখানে সবাই নিজেদেরকে খুব সেফ ফিল করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে বিষয়টা সত্যিই খুব খারাপ।" তো এবার উনি
ওনার যে লোকজন ছিল, মানে ওনার যারা আর কি বাড়িতে যে দুজন কাজ করতেন, উনি তাদেরকে খুবই বিশ্বাস করতেন এবং সত্যি বলতে কি তারাও ভালোই ছিল। তো ভদ্রমহিলা বলেন যে, "দেখো, আমি আমার লোকেদেরকে অনেকবার জিজ্ঞেস করেছি এবং তারা ঢুকেছে, কখন বেরিয়েছে, তাদের হাতে কোনো জিনিসপত্র ছিল না, সেটাও সিসিটিভিতে দেখা গেছে। ইভেন ওই ভদ্রমহিলার হল ঘরে সিসিটিভি লাগানো ছিল। তো সেখানেও কিছু ধরা পড়েনি।" তো উনি বললেন যে, "আমি আর এসবের মধ্যে ব্যাপারটাকে আর বাড়াবো না। কারণ এখন যদি আমি থানা পুলিশ করি, তাহলে বিষয়টা আরও বাড়াবাড়ি হবে।" তার মধ্যে ওনারও মনটা খারাপ ছিল যেহেতু ওনার হাসব্যান্ড ওইভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। এদিকে যেটা ঘটলো সেটা হচ্ছে ভদ্রমহিলা যেখানে কাজ করতেন, আমি বললাম যে ওনার কাজে একটা খুব জটিলতা চলে এসেছিল। এবার আস্তে, আস্তে না ওই ভদ্রমহিলার মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করে। পরিবর্তন আসতে শুরু করে বলতে ও যেটা লিখেছে যে উনি ঢোকার সময় বা বেরোনোর সময় সোসাইটি থেকে উনি কিন্তু সকলের সাথে খুব হাসিমুখে কথা বলতেন। ইভেন ওনাদের সোসাইটির যারা গার্ড ছিল তাদের সাথেও খুব ভালো করে কথা বলতেন। ওনাদের একটা গাড়ি ছিল, উনি নিজেই গাড়ি ড্রাইভ করতেন। তো মানে হঠাৎ করেই খেয়াল করে সবাই যে উনি না কারোর সাথে আর কথা বলছেন না। মানে নিজে, নিজে একা একাই ঘর থেকে বেরিয়ে যায়। সোসাইটিতে কারোর সাথে দেখা হলে উনি সেভাবে কথা বলেন না, মুখ এড়িয়ে চলে যান। ইভেন গার্ড যারা রয়েছে, যারা সিকিউরিটির লোক রয়েছে, তাদের সাথেও আগে উনি প্রত্যেকদিন হাসিমুখে কথা বলতেন। উনি সেটাও বলেন না। এবং আস্তে, আস্তে যেখানে উনি ওনার নিজের গাড়ি রয়েছে, উনি নিজে গাড়ি ড্রাইভ করেই যাতায়াত করতেন উনি এবং ওনার হাসব্যান্ড দুজনেই। তো সেখানে উনি গাড়ি চালানোটা ছেড়ে দিলেন। উনি ক্যাব করে যাতায়াত করা শুরু করলেন। তো ওনাকে একদিন একজন জিজ্ঞেস করে যে, "কি ব্যাপার, তোমার গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে?" তো উনি নাকি সেই ব্যক্তির সাথে ওনার কিন্তু খুবই ভালো আর কি সম্পর্ক। বাট স্টিল উনি ওনার প্রশ্নের কোনো উত্তর দেয় না এবং ভদ্রমহিলা নিজের ঘরে ঢুকে যায়। তো সোসাইটির মধ্যে অনেকেই এটা নিয়ে আলোচনা করতে থাকে যে ওনার কী হয়েছে। এবার কেউ, কেউ ভাবে যে হয়তো কোনো সমস্যা আছে, কোনো কষ্ট আছে, ওনার হাসব্যান্ড বহুদিন থেকে অসুস্থ, তার মধ্যে দূরে রয়েছে। হয়তো সেইসব কারণের জন্য ওনার হয়তো মন মেজাজ ভালো নেই, তাই হয়তো উনি কারোর সাথে কথা বলতে চাইছেন না। তো সেইসব কথা চিন্তা করে ওনাকে আর কেউ খুব একটা ঘাঁটায় না। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার কাজের জায়গায় উনি এমন কিছু মানে অনভিপ্রেত কাজ করে ফেলেন, যেগুলো ওনার করার কথাই নয়। এবং শুধু তাই নয়, উনি ওনার কাজের ক্ষেত্রে কিছু মারাত্মক ভুল করেন। মানে এমন কিছু ভুল করেন যেটার জন্য কিন্তু উনি যে সংস্থার হয়ে কাজ করতেন তাদের কিন্তু একটা খুব বড়সড় ক্ষতি হয়ে যায়। এবং বুঝতেই পারছেন যেহেতু উনি পুরো প্রজেক্টটার দায়িত্বে ছিলেন এবং উনি নিজে হাতে ভুলটা করেছেন, তো স্বাভাবিকভাবেই তার দায়টা এসে ওনার ঘাড়েই পড়ে। এবং ভদ্রমহিলা যিনি মানে জীবনে খুব একটা কাজে ভুল কোনোদিনই করেননি। ইভেন অন্য কেউ যদি কোনো কাজে ভুল করত, উনি নিজের কাঁধে সেই দায়িত্বটা নিয়ে সেই কাজটা নিজে ঠিক করে দিতেন। এইরকমই ওনার রেপুটেশন ছিল। কিন্তু সেই জায়গা থেকে দেখা গেল ভদ্রমহিলা উনি বললেন যে, "না, না, এই ভুলের দায় আমি নিতে পারব না" এবং উনি চাকরিটা জাস্ট ছেড়ে দিলেন। এবং উনি চাকরি যে ছেড়েছিলেন সেটাও কিন্তু মাত্র ১৫ দিনের নোটিসে উনি কাজ থেকে সরে আসেন। ওনাকে ওনার মানে যারা ওনার সাথে কাজ করতেন তারা বলে যে, "দেখুন, ভুল হতেই পারে। আর আপনি তো সারা জীবনে কেরিয়ারে সেরকম কোনো ভুল করেনইনি। এটাকে আপনি চাইলে শুধরে নিতে পারেন। আপনি কেন চাকরি ছাড়ছেন?" তো ভদ্রমহিলা বলে যে, "না, আমার ৫০-৫২ বছর বয়স হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না চাকরি করতে। আমি একটু নিজের মতো থাকতে চাই।" এবার সেটাও ঠিক। তো ওনাকে অনেকেই রিকোয়েস্ট করে, বাট সবাই যখন শোনে যে উনি একদমই আর চাইছেন না চাকরিটা করতে, তো কেউ আর ওনাকে ঘাঁটায় না। এবং এই যে উনি চাকরিটা ছেড়ে দিলেন, সেটা কিন্তু মানে উনি ওই যে বললাম ১৫ দিন আগে উনি ওনার ডিসিশন জানিয়ে দেন। সেটা কিন্তু উনি বাদে আর কেউ জানল না। ইভেন উনি ওনার হাসব্যান্ডকেও জানাননি যে উনি চাকরিটা ছেড়ে দিয়েছে। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে উনি পুরো ঘরের মধ্যে মানে একদম ঘরের মধ্যেই উনি থাকতেন। এবং ওনার যে দুজন কাজের লোক ছিল, তাদের মধ্যেও একজন যে ছিল সে হঠাৎ করে কাজ করা ছেড়ে দিল। সে হঠাৎ কাজ ছেড়ে দিল এবং আরেকজন যে আর কি ঘর-টর পরিষ্কার করত, সে ঘরও পরিষ্কার করত এবং যেহেতু রান্নাবাড়ি আরও বাকি টুকটাক কাজ আরেকজন করত, তো সে যেহেতু ছেড়ে চলে গেছিল, তো
এই ভদ্রমহিলা যে আর কি ঘরটার পরিষ্কার করা, বাসন কাসন মাজা এগুলো কাজ করতো, সে একটু আধটু রান্নার কিছু হেল্প করে দিত। এবং যেটা জানা যায় যে ভদ্রমহিলা কিন্তু দিনের পর দিন ঠিক করে খেতেন না। মানে হয়তো কোনোদিন রান্না করতেন, কোনোদিন রান্না করতেন না, কোনোদিন খেতেন, কোনোদিন খেতেন না, এবং একা একা চুপচাপ ঘরের মধ্যে উনি থাকতেন। এবার ইন দ্য মিন টাইম যদি সোসাইটির মধ্যে কারোর সাথে দেখা হতো, কেউ যদি বলতো যে কি আপনি আজকে অফিস যাননি, উনি বলতেন না আমি অফিস যাইনি, আজকে আমি বাড়ি থেকে কাজ করছি, এরকম বলতেন, বা কখনো কখনো উত্তরই দিতেন না। এইবারে মানে ওনাদের সোসাইটির মধ্যে একটা অনুষ্ঠান হয়, এবং ওনাদের সোসাইটিতে আর কি কোনো অনুষ্ঠান হলে সবার আগে কিন্তু এই ভদ্রমহিলা এগিয়ে আসতেন। উনি সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে পুরো পরিচালনা করতেন, অনেক দায় দায়িত্ব নিতেন। তো স্বাভাবিকভাবেই সেবারও ওনার কাছে প্রস্তাব এলো যে আপনি আমাদের প্রোগ্রাম হবে, যেটা প্রত্যেক বছরই হয় কোনো একটা ইভেন্টে। তো উনি বলে দেন যে না না, এবছর আমি কিছু করতে পারবো না, এবছর হয়তো আমি থাকতেও পারবো না প্রোগ্রামে। তো ওনার মানসিক অবস্থা অনেকেই জানতো, তো ভাবলো যে ঠিক আছে এনাকে এবার বাদ দিই, উনি যখন চাইছেন না ইনভলভ হতে, ওনাকে আর জোর করা হবে না। তো ওনাকেও আর কেউ জোর করলো না। এইবারে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই একদিন ওনার বাড়িতে, মানে ওনার ফ্ল্যাটে আগুন লেগে যায়, এবং সেই আগুনটা দেখা যায় কিন্তু ওনাদের যে বেডরুম ছিল, সেই বেডরুমের জানলা দিয়ে আগুনের শিখা দেখা যায়। এবং সেটা যখনই দেখা যায় সঙ্গে সঙ্গে কিন্তু মানে ফ্ল্যাটের যিনি আর কি সুপারভাইজার ছিলেন, যিনি দায়িত্বে ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে কল করে দেয়। তারপরে আরও সোসাইটি মেম্বারদেরকে জানানো হয়, আশেপাশের ফ্ল্যাটগুলো থেকে লোকজন বেরিয়ে আসে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন ওনার ফ্ল্যাটে, মানে ওনার ফ্ল্যাটের বেডরুম থেকে তো আগুনের শিখা দেখা যাচ্ছিল, তো ওনাকে যখন বারবার মানে আর কি ওনার দরজায় নক করা হয় যে আপনার ফ্ল্যাটে আগুন লেগেছে, আপনি বেরোন। এবার বাইরের লোকে তো আর বুঝতে পারছে না যে উনি কী অবস্থায় আছে, তো দরজা ধাক্কানো হচ্ছে, ওনাকে কল করা হচ্ছে, কিন্তু না উনি দরজা খুলছেন, না উনি কল রিসিভ করছেন। এইবারে অনেক ধাক্কাধাক্কি, চেঁচামেচি, ফোন কলসের পরে বেশ অনেকক্ষণ পরে উনি দরজা খোলেন। এবার দরজা খোলার পরে যখন সবাই আর কি খুব উদ্বিগ্ন, চিন্তিত যে উনি ঘরে একা থাকেন, এটা তো সবাই জানে, তো সবাই দেখছে যে উনি কী অবস্থায় আছেন। তো দরজা যখন উনি খুললেন, সবাই দেখছে উনি প্রচণ্ড শান্ত, ওনার চোখে মুখে কোনো ভয়, মানে উদ্বিগ্নতা কিছুই নেই, খুব শান্ত। এবং উনি দরজাটা খুলেই বলেন যে আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আগুন নিভিয়ে ফেলেছি। এবারে সবাই তো খুব অবাক হয়ে গেছে যে যেটুকু মানে জানলা দিয়ে দেখা যাচ্ছিল তাতে কিন্তু বেশ ভালো রকমের আগুন লেগেছে, এবং সেই রকম আগুন উনি নেভালেন কী করে, তা আবার একা। তো সবাই ওনাকে বলল যে আমাদেরকে একটু ভিতরে যেতে দিন, আমরা দেখি কি হয়েছে। তখন উনি বলেন যে না না, আপনারা চিন্তা করবেন না, আমার বেডরুমের পর্দায় আগুন লেগে গেছিলো, সেই জন্যই জানলাটা আমি খুলে দিই যাতে মানে আর কি ধোঁয়াটা বেরিয়ে যায়, আপনারা আমার ঘরে গিয়ে দেখতে পারেন আগুন নিভে গেছে। এবার তখন ওখানেরই ফ্ল্যাটেরই ৫-৬ জন লোক ওনার ঘরে ঢোকে, এবং যে বেডরুমের জানলা দিয়ে আগুন দেখা গেছিল দেখছে যে সেই জায়গাটা পুড়ে গেছে, কিন্তু আগুন সত্যিই নিভে গেছে, কোনো আগুনের শিখা আর ঘরের মধ্যে নেই। যাই হোক, তো সবাই বললো আপনি সাবধানে থাকবেন। কেউ কেউ জিজ্ঞেস করলো যে কি করে আগুন লেগেছে, তো তখন উনি বললেন যে উনি নাকি মোমবাতি জ্বালিয়েছিলেন, এবং সেখান থেকেই নাকি আগুনটা লেগে গেছে। এবং সবাই বললো যে দেখুন আমরা ফায়ার ব্রিগেডকে কল করেছি, ও নিচে আছে, ইভেন ততক্ষণে ফায়ার ব্রিগেড লোক চলেও এসেছে। তো তারাও এসে দেখলো, দেখে বললো ঠিক আছে, কিন্তু এরকম বিপজ্জনক কাজ করবেন না, পর্দার সামনে কখনোই আপনারা মোমবাতি জ্বালাবেন না। এবং সবাই একটা জিনিস দেখে অবাক হলো যে ওই ভদ্রমহিলা কিন্তু একটু বিরক্তই হলেন, মানে ওনাকে নিয়ে সবাই যে এত চিন্তাভাবনা করলো, ফায়ার ব্রিগেডকে কল করলো, লোকজন ঘরে চলে এলো, এই সবেতে যেন উনি একটু বিরক্ত হলেন। সোসাইটির লোকেদের তো একটু অবাকই লাগলো, কারণ ওনার থেকে এরকম রিয়াকশান ওনারা কেউই এক্সপেক্ট করেনি। তো যাই হোক, সবার একটা মনে স্বস্তি জাগে যে ঠিক আছে, আর যাই হোক আগুন নিভে গেছে, উনি নিজেই সেই আগুনটা নিভিয়ে ফেলেছেন। কিন্তু সোসাইটির লোকেদের মধ্যে, ইভেন নিধিদের ফ্যামিলিতেও একটা মানে একটা কথাবার্তা চলতে লাগলো যে ভদ্রমহিলার কী হয়েছে। ওনাকে দেখে বোঝা যায় যে উনি প্রচণ্ড ডিপ্রেস থাকেন। উনি আগে যেরকম অফিসে বেরোতেন সেরকম টাইমে উনি অফিসে বেরোন না, অফিস থেকে আসেন না। মাঝে মধ্যে উনি বেরোন ঠিকই, কিন্তু ক্যাবে করে কোথাও যায়, সারাদিন পরে উনি বাড়ি ফেরেন। মানে ওনার গতিবিধি সব কিছু একটু অন্যরকম লাগে।
এবং ওনার এক দিদি মানে মুম্বাইতেই থাকতেন। তো সেই দিদি মাঝে মধ্যে ওনাদের বাড়িতে আসতেন। তো সেই দিদিও একদিন ফ্ল্যাটে এলো। ফ্ল্যাটে আসার পরে সে মানে সিকিউরিটি দেখলো যে ওনার দিদি এসছে। তো এই ঢুকে এন্ট্রি করলো। ঠিক ৫ মিনিটের মধ্যেই দেখছে ওনার দিদি বেরিয়ে গেল। এবার সিকিউরিটি তো আর জিজ্ঞেস করতে পারে না। কিন্তু ওখানকার একজন আম ব্যক্তি ছিলেন, যার সাথে আরকি ওই সোসাইটির ওনার সাথে খুব ভালো আরকি একটা রিলেশন ছিল। তো ওনাকে বলল যে, "কি আপনি এক্ষুনি বেরিয়ে যাচ্ছেন?" বলছে, "হ্যাঁ, আসলে ওর শরীরটা ভালো নেই।" ও বলল যে, "আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমার একটু একা থাকতে ইচ্ছে করছে। জানি না কেন এরকমও করছে। কিন্তু আমি বুঝলাম যে আমার এখানে হয়তো ওর থাকাটা ভালো লাগছে না, তাই আমি বেরিয়ে যাচ্ছি।" এবার এই কথাটা যখন ওনার সেই দিদি বলেন, তো তখন সোসাইটির ওই ভদ্রমহিলা সে বলছে যে, "বিশ্বাস করুন ওনার তো আর কেউ এখানে নেই আপনি ছাড়া। আর ওনার হাসব্যান্ডও দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে। এই জিনিসটা না আমরাও খেয়াল করছি। উনি আর আগের মতো নেই। উনি ঠিকমতো কথা বলেন না। কারোর সাথে সেভাবে এখন আর মেশেন না। কিরকম একলা সেরে থাকেন। উনি কি আদৌ ঠিক আছেন? আমাদের না খুব চিন্তা হয়।" এবার ওনার সেই দিদি, তিনি তো খুব অবাক হয়ে গেলেন শুনে যে এতদিন ধরে এই ব্যাপারগুলো চলছে, সোসাইটির লোক বলছে, এটা তো ঠিক কথা নয়। তো তখন বলল, "তাই?" বলছে, "হ্যাঁ, উনি আগে যেরকম টাইমে অফিসে যাতায়াত করতেন সেরকমও দেখছি না। আর এখন উনি গাড়ি নিজে ড্রাইভও করেন না। যদি কখনো বেরোন ক্যাব নিয়ে বেরোন। উনার শরীর-টরীর ঠিক আছে তো?" বলছে যে, "হ্যাঁ, সেটা তো মনে হয় ঠিক আছে। কিন্তু ওকে দেখে কিন্তু আমারও মনে হলো যে somehow কিছু একটা ঘটছে। সেটা হয়তো আমাদেরকে বলছে না।" এবার ওই মহিলাটি মানে সোসাইটির যিনি আরকি রেসিডেন্ট তিনি ওনার ওই দিদিকে বলে যে, "আপনি আমার ঘরে চলুন একটু বসবেন।" তো উনি ওনার ঘরে গেছে। তো যাওয়ার পরে যেটা হয়, ওই ভদ্রমহিলা ওনার হাসব্যান্ডকে মানে ওই ভদ্রমহিলার হাসব্যান্ডকে ফোন করে। তো ইনি ফোন করেছে, তো ফোন করার পরে ওনার হাসব্যান্ড ফোনটা তোলে। তো তোলার পরে যেটা কথা হয়, ওনার দিদি আরকি কথা বলে। তো যেটা জানা যায় যে এই ভদ্রমহিলা তিনি নাকি তার হাসব্যান্ডকে বিগত ১০ দিনে একটাও কল করেনি এবং ওনার হাসব্যান্ডের শরীর খুবই আরকি খারাপ। ওনার মায়েরও অবস্থা ভালো নয়। তো এইসবের মধ্যে আরকি ১০ দিনে কল পায়নি। তো উনিও খুব আরকি অ্যাংক্সাস ছিলেন যে ওনার স্ত্রী কেন কল করেনি। তো ওনাকে আর কিছু বলেনি যে, "না, না ঠিক আছে, ওর সবই ঠিক আছে। একটু হয়তো সামান্য জ্বর হয়েছিল সেইজন্য কল করেনি। এমনিতে ঠিক আছে।" কারণ ভদ্রলোকও অসুস্থ, তাকে আর কি বলবে, আর কি টেনশন দেবে। তো একটা জিনিস এখান থেকে স্পষ্ট হয় যে কিছু তো একটা ভদ্রমহিলার সাথে ঘটেছে, যেটা হয়তো এখন কেউ জানে না। তো ওনার দিদি ওখান থেকে বেরিয়ে যায় এবং উনি বলেন যে, "দেখছি আমি বিষয়টা কি করা যায়।" এদিকে আস্তে, আস্তে কিন্তু ওনার ওই ভদ্রমহিলার বাড়িতে যে একজন কাজের লোক ছিল যিনি কাজ করতেন, তাকে একদিন এই মহিলা বলে যে, "তোমাকে আমি পুরো মাসের স্যালারি যা হয় আমি দিয়ে দিচ্ছি। তোমাকে আর পরের মাস থেকে কাজ করতে হবে না।" তো যাই হোক, পরের মাস থেকে সেই মহিলারও আসা বন্ধ হয়ে গেল এবং এই ভদ্রমহিলা তিনি কিন্তু সারাটা দিন পুরো সময়টা একা একাই থাকতেন। ঘরের দরজা জানলা সব বন্ধ রাখতেন। ইভেন উনি কারোর সাথে কোনো কথা বলতেন না। সমস্ত কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিলেন। মাঝে মধ্যে মানে খুবই কালে ভদ্রে ওনাকে ওনার ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যেত এবং ওনার চুল উস্কো-খুস্কো থাকতো। দেখে বোঝা যেত উনি ভালো নেই, উনার শরীর ভালো নেই, উনি ঠিকমতো ঘুমোতেন না। খুবই আরকি একটা খারাপ অবস্থা। এবারে এরকম তো চলছে। তো এরপরে সোসাইটির লোকেরা একটা জিনিস বুঝতে পারে যে উনি মধ্যরাতে প্রায় ধরুন ১:৩০-২:০০ নাগাদ নিজের মনে বকবক করতে, করতে উনি ওনার ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতেন এবং যখন উনি ওনার ফ্ল্যাট থেকে বেরোতেন, উনি কিন্তু ফ্ল্যাটের দরজা ইভেন লকও করতেন না। দরজা খোলা রেখেই উনি বেরিয়ে যেতেন। এবার সিকিউরিটি হয়তো কখনো যেহেতু বহুদিন থেকে উনি ওই ফ্ল্যাটে রয়েছে, সিকিউরিটিও বহু পুরনো, ওনার সাথে একসময় খুব ভালো সখ্যতা ছিল। উনি খুব হাসি মুখে কথা বলতেন। তো সিকিউরিটি হয়তো জিজ্ঞেস করল যে, "দিদি আপনি এত রাতে হেঁটে, হেঁটে কোথায় যাচ্ছেন?" তো উনি কোনো উত্তর দিতেন। উনি নিজের মতো বেরিয়ে চলে যেতেন এবং এই জিনিস যখন প্রায় ৫-৬ দিন হয়, তখন সিকিউরিটির যিনি হেড ছিলেন, তিনি তখন যেহেতু ওনার বাড়ির কেউ ওখানে থাকতেন না, তো সোসাইটিরই যিনি সেক্রেটারি ছিল, তাকে বিষয়টা জানায় যে, "ওনাকে কিন্তু আমি দেখছি মাঝে মধ্যে উনি রাতের বেলা ২টো, ২:৩০, ১:৩০ নাগাদ উনি হাঁটতে, হাঁটতে বেরিয়ে যান এবং মনে হয় যেন কারোর সাথে কথা বলতে, বলতে উনি বেরোচ্ছেন। কিন্তু ওনার কানে বা হাতে কোনো ফোন থাকে না।"
এবার এটা শুনে তো সেক্রেটারি যিনি ছিলেন তিনি তো বেশ অবাক হলেন যে এরকম কেন? আর ভদ্রমহিলার পার্সোনালিটি একদম অন্য রকমের ছিল। আর ওনাকে দিন, দিন একদম উনি অন্যরকম হয়ে যাচ্ছিলেন। তো সোসাইটির কিছু লোকজন মিলে ঠিক করলো যে ওনার ঘরে যাবে, গিয়ে ওনার সাথে কথা বলবে। কারণ এটা একটা সিকিউরিটিরও ব্যাপার রয়েছে। তো কয়েকজন মিলে যখন ওনার ঘরে গেল, তো এখানে যেটা নিধি লিখেছে যে ওনার ফ্ল্যাটটা খুব সুন্দর ছিল। খুব বড় 4 বিএইচকে একটা ফ্ল্যাট এবং ততটাই সুন্দর করে সাজানো। কিন্তু লোকজন যখন ভিতরে গেছে, দেখছে ঘরটা অত্যন্ত খারাপ অবস্থা। প্রচণ্ড নোংরা, জিনিসপত্র এদিক ওদিক পড়ে রয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছে ঘর থেকে এবং এই অবস্থায় হয়তো উনি ম্যাক্সিমাম 1.5 মাস আছেন। কিন্তু এই 1.5 মাসে ঘরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং রীতিমতো লোকজনকে নাকে রুমাল চাপা দিতে হচ্ছে ওনার ঘরে ঢোকার জন্য। এবং ভদ্রমহিলা কীরকম যেন কর্কশ দৃষ্টিতে তাকাচ্ছে। উনি একদম চাইছেন না যে ওনার সাথে কেউ কথা বলতে আসুক এবং আগে যেমন কেউ এলেই উনি বসতে বলতেন, ওনাদের বসার ঘরটা খুব বড় ছিল। উনি প্রচণ্ড আর কি বিরক্ত পাচ্ছে। উনি বারবার বলছে, "কেন আপনারা এসেছেন? আমি ঠিক আছি। আপনারা কেন আমাকে নিয়ে এত চিন্তা করছেন?" তো ওনাদের মধ্যে যিনি সেক্রেটারি সে খুব ভালো মুখেই বলেছে যে, "ম্যাডাম আপনি দিনে রাতে যেকোনো সময় বেরোতে পারেন, সেটা ব্যাপার না। কিন্তু আমি শুনছি আপনি দরজা খোলা রেখে চলে যাচ্ছেন। এগুলো করলে আপনার ঘরে অলরেডি একবার এরকম জিনিসপত্র চুরি হয়েছে। সেক্ষেত্রে আবার এরকম ঘটনা ঘটতে পারে। আর এটা সোসাইটির পক্ষেও একটা সিকিউরিটি ইস্যু হতে পারে। আপনি যদি কিছু মনে না করেন আপনি বলতে পারেন যে আপনি কোথায় যান এভাবে। এবং আপনি ১-১.৫ ঘন্টার জন্য বেরিয়ে যান, আবার আপনি ওইভাবেই বাড়ি ফেরেন। আপনি একা থাকেন সেজন্যই বলছি।" তো উনি নাকি তখন প্রচণ্ড জোরে হেসে ওঠে এবং রীতিমতো অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। যে কথাবার্তাগুলোর কোনো মিনিং নেই, কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। এবং ওনার ২-১ জন মহিলাও গেছিল ওনার ঘরে। তো তারা একটু রান্নাঘরের দিকটা দেখে। দেখছে রান্নাঘরের মধ্যে কাঁচা, কাঁচা আধ খাওয়া মাংস, কাঁচা মাছ অর্ধেক খাওয়া এরকম পড়ে রয়েছে। এগুলো দেখে না ওনাদের প্রচণ্ড খুব ভয় লাগে এবং খুব ঘাবড়েও যায় যে একটা মানুষ থাকে, ওনার ঘরে কিন্তু কোনো কুকুর বিড়াল নেই, কোনো পেট নেই। এবার পেটও যদি থাকে তাকেও কিন্তু ওইভাবে খেতে দেওয়া হয় না। তাকে একটা নির্দিষ্ট পাত্রে নির্দিষ্ট জায়গায় খেতে দেওয়া হয়। কিন্তু দেখছি রান্নাঘরের মধ্যে কাঁচা ডিম পড়ে ভেঙে ফেটে গন্ধ হয়ে গেছে। কাঁচা মাছ অর্ধেক খাওয়া, কাঁচা মাংস অর্ধেক খাওয়া, এরকম সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ভদ্রমহিলার সারা গায়ে পুরো ময়লা। উনি ময়লা জামাকাপড় পরে রয়েছেন। তো সবটা দেখে মানুষ বুঝতেই পেরেছে যে ওনার মানসিক স্থিতি ঠিক নেই। তো ওনারা আর কথা বাড়ায় না। ওনারা বলল, "ঠিক আছে, আপনি বরং একজনকে আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনার ফ্ল্যাটটা একটু পরিষ্কার করে দেবে। আপনি এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে থাকবেন না।" তো উনি তো কিছুতেই লোক এন্টারটেইন করবেন। উনি বলছেন, "না, না, আমি নিজে পরিষ্কার করে নেব, কোনো ব্যাপার না।" যাই হোক, তো সবাই ওখান থেকে ওনার ঘর থেকে বেরিয়ে আসে। এবার বেরিয়ে আসার পরে বুঝতেই পারছেন পুরো সোসাইটির মধ্যে এই কথাটা চাউর হয়ে যায় যে ওনার এই অবস্থা। এবার ওই যে বললাম যে ওনার ওই এক দিদি ছাড়া কারোরই ওনার আর কোনো আত্মীয়-স্বজনকে কেউ চিনতও না এবং কেউ কোনোদিন ওই ফ্ল্যাটে কাউকে আসতে দেখেওনি, শোনেওনি। এবং ওনার দিদিমা সম্পর্কে দিদি হয়। তো বুঝতেই পারছেন যে তারও যথেষ্ট বয়স হয়েছে। তো সোসাইটির পক্ষ থেকে ওনার সাথেই যোগাযোগ করা হয়। বলা হয় যে ওনার এই কন্ডিশন, ওনার কি ওনার হাসব্যান্ড ছাড়া আর কি কেউ আত্মীয় আছে? ওনার কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্টের প্রয়োজন। কারণ উনি যদি এভাবে থাকেন তাহলে কিন্তু খুব বেশিদিন ওনাকে কিন্তু সুস্থ সবলভাবে রাখা যাবে না। ওনার কিন্তু কন্ডিশন খুব একটা ভালো নয়। এবার ওনার দিদি তো এইসব শুনে খুব ভয় পেয়ে যান। উনি বলছেন যে, "কি করা যায় তাহলে? কারণ আমি তো বুঝতে পারছি না কি করব?" তো তখন বলল যে, "দেখুন, ওনার হাসব্যান্ড তো খুব অসুস্থ আর তার মাও খুব অসুস্থ। তো ওনাদেরকে কোনোভাবেই এই বিষয়ে ইনভলভ করা যাবে না। তো কি করা যায়?" তো ওনার দিদি তখন বললেন যে, "ঠিক আছে, আমার ছোট মেয়ে রয়েছে।" ওনার ছোট মেয়ে পুনেতে থাকতো। বলছে, "আমি আমার মেয়ের সাথে কথা বলব। যদি আমার মেয়ে এসে কিছু করতে পারে, আমাকে ২ দিন সময় দিন।" আর অ্যাকচুয়ালি ওই দিদির সাথেও কিন্তু এই মহিলা খুব একটা কথা বলতে চাইছিলেন না। ওনার রীতিমতো একটা মানসিক সমস্যা হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা কেন হয়েছে, কি জন্য হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। যাই হোক, এরপরে তো ২ দিন মাঝখানে কেটে গেল এবং ২ দিন কিন্তু কোনো উন্নতি হলো না। এবং মাঝে মধ্যে ওনার
ঘর থেকে জিনিসপত্র ছোঁড়ার, মানে ভারী ভারী জিনিসপত্র ছোঁড়ার আওয়াজ পাওয়া যেত। কেন উনি যে নিজে একা একাই জিনিসপত্র ছুঁড়তেন, কেন যে উনি ঘর এভাবে নোংরা করে থাকতো, সেটা কিন্তু কেউই বুঝতে পারছে না। যে একটা সুস্থ সবল মানুষ যে এত প্রেস্টিজিয়াস একটা জব করতো, সেই জায়গা থেকে সেই মানুষটা হঠাৎ করে এরকম একটা মানসিক রোগী কী করে হয়ে গেল, সেটা কিন্তু সত্যি কারোর মাথায় আসছিল না যে ব্যাপারটা হলোটা কি। এবার ওনার দিদি যখন তার ছোট মেয়ের সাথে এই বিষয়ে আলোচনা করলেন, তো ওনার ছোট মেয়ে বলে যে যাই হোক, ওনার স্বামীকে, মানে ওই ভদ্রমহিলার স্বামীকে ব্যাপারটা পুরো এবার জানানো উচিত। কারণ ওনার অবস্থা ভালো নয়। আর উনি রীতিমতো অস্বাভাবিক আচরণ করছেন। ঘরের মধ্যে যা অবস্থা সেগুলো শুনে তো যে কেউ বলে দিতে পারবে যে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের লক্ষণ নয়। তো ওনার স্বামীকে পুরো বিষয়টা জানানো হলো। তো ওনার স্বামী বলছে যে এত কিছু ঘটে গেছে, আমি কিছুই জানি না। তো তখন ওনাকে বোঝানো হলো যে যেহেতু উনিও খুব অসুস্থ, সেই জন্যই কেউ ওনাকে জানায়নি। তো ওনার স্বামী বলল যে ঠিক আছে, আমার যাই কন্ডিশন থাকুক না কেন, আমি ডাক্তারকে বলে ডাক্তারের পারমিশন নিয়ে আমি যেভাবেই হোক আমি মুম্বাই ফিরছি। ইন দ্য মিন টাইম ওনার সেই দিদি, তার মেয়ে, তারা ওই ফ্ল্যাটে এলো এবং ফ্ল্যাটেরও কিছু লোকজন, এখানে নিধির মাও ছিল। তো তারা সবাই মিলে ওই ভদ্রমহিলার ঘরে যায়। তো সে ঘরে অনেকবার বেল বাজানো হলো, দরজা ধাক্কানো হলো, উনি কিছুতেই দরজা খুলবে না। তো অনেকক্ষণ পরে উনি দরজা খোলেন এবং দরজা খোলার পরে দেখা যায় যে ওনার ২ হাতে মানে রীতিমতো ফুটো হয়ে গেছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। মানে একসময় রক্ত পড়েছে, এখন রীতিমতো সেই জায়গাগুলো শুকিয়ে ঘা হয়ে গেছে। হাতে সেম অবস্থা, ২ হাতে, ইভেন পায়েরও বিভিন্ন জায়গায় ফুটো, ফুটো। এবং সেই ফুটোগুলো কোনো ছোটখাটো কোনো ফুটো নয়, মানে রীতিমতো ক্ষত হয়ে ফুটো হয়ে গেছে। এই অবস্থায় দেখে তো সবাই মানে ভীষণ খারাপ লাগছে তাদের। তো ওনার দিদি বলে যে এবার যাই হোক না কেন, আমি আর কোনো কথা শুনবো না, তোকে এবার হাসপাতালে ভর্তি করব। তো সেই দিনই কিন্তু ওনার হাজবেন্ড রাতের বেলা আসে। তো সোসাইটিরও আরও অনেকে ছিল। তো দেখছে যে ওনার ঘরের মধ্যে মানে অস্বাভাবিক জিনিস প্রচুর রকমভাবে রয়েছে। যেমন ওই যে বললাম যে উনি মাঝে মধ্যে ডেলিভারি বাড়িতে নিতেন খাবার-দাবার। তো সেগুলো খাবার-দাবার বলতে উনি কিন্তু কোনো রান্না করা খাবার ঘরে নিতেন না। উনি কাঁচা জিনিসপত্র নিতেন, কাঁচা মাছ, মাংস। এবার যেকোনো মানুষই কাঁচা মাছ, মাংস ডেলিভারি নেয়, তাতে তো কোনো সমস্যা নেই, মানুষ সেটাকে রান্না করেই খায়। কিন্তু ওনার ক্ষেত্রে দেখা গেল ঘরের বিভিন্ন জায়গায়, ইভেন বেডরুমে খাটের উপরেও আধা খাওয়া কাঁচা মাংস, মাছ পড়ে রয়েছে এবং ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। খাটে মানে আলমারি খোলা, খুব খারাপ অবস্থা। তো ওনার স্বামী যখন আসে, উনি তো মানে এসব দেখে উনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং এতটাই উনি অসুস্থ হয়ে পড়েন যে ভোরের দিকে ওনাদের দুজনকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। তো ওনার দিদি এবং ওনার যে ছোট মেয়ে, ওনারা দুজনে মিলেই পুরো জিনিসটা করেন এবং তার সাথে নিধির মা এবং সোসাইটির আরও ২-৩ জন ওনাদের সাথে গেছিল। এবার হাসপাতালে যখন ওনাদেরকে নিয়ে যাওয়া হয়, ওনার হাসবেন্ডের তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে কিছু নার্ভের সমস্যা তো ছিলই। তো ডাক্তারবাবুরা সেটা বুঝতে পারেন, কারণ উনি ওনার ট্রিটমেন্টের কাগজপত্র ক্যারি করছিলেন। কিন্তু এই ভদ্রমহিলাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো ডাক্তার দেখে না মানে ভীষণ রকমভাবে অবাক হয়ে যায়। উনি বলছেন যে ওনার হাতে এই ক্ষতচিহ্নগুলো কী করে হলো? তো সবাই সিচুয়েশনটা বলে যে উনি ফ্ল্যাটে একাই থাকতেন দীর্ঘ সময়, সেখান থেকে কী করে হয়েছে কেউ জানে না। তো উনি বললেন যে সারা শরীরে একটা মারাত্মক ইনফেকশন হয়ে গেছে। উনি বললেন যে আমরা সব রকমভাবে চেষ্টা করব, কিন্তু এনার ইনফেকশন প্রচণ্ড বেড়ে গেছে। ইভেন ওনার জন্ডিস হয়ে গেছে, বিলিরুবিন প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে, আরও বেশ কিছু সমস্যা আছে ওনার। বলল যে দেখুন, আমরা চেষ্টা করছি কিন্তু আমরা বলতে পারছি না ওনাকে আমরা সুস্থ করতে পারবো কি পারবো না। তো শুরু হলো ট্রিটমেন্ট। এবার ওনার হাজবেন্ডকে ৬-৭ দিনের মাথায় ছেড়ে দেয়। এবার উনি আর ওই ফ্ল্যাটে যাবে, কারণ ওই ফ্ল্যাটটা না থাকার যোগ্য ছিল না। মানে এতটাই নোংরা, এতটাই দুর্গন্ধময় হয়ে গেছিল ওই ফ্ল্যাটটা। তো ওনার হাজবেন্ড ডিসচার্জ পেয়ে ওনার সেই দিদির বাড়িতে চলে যায়। ওনার বাড়ি তো মুম্বাইতেই ছিল, তো উনি ওখানেই চলে যান এবং এই ভদ্রমহিলার ট্রিটমেন্ট চলতে থাকে। এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ভদ্রমহিলার যখন জ্ঞান আসে বা যখন আর কি উনি মোটামুটি আর কি অবস্থায় আসে, উনি কিন্তু কাউকে চিনতে পারছিলেন না। ইভেন উনি ওনার হাজবেন্ডকেও চিনতে পারেননি। তো ডাক্তাররা বলেন যে ওনার
যে পরিমাণ ইনফেকশন হয়েছে, তার একটা মানে ইনফেকশন হতে হতে ওনার সেই ইনফেকশনটা অনেকটা মাথাতেও ছড়িয়ে যাওয়ার প্রবণতা হয়েছে, এবং সেটা হলে ডাক্তারবাবু বলেন যে তাহলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। আর অলরেডি ওনার বাঁ হাতের কিন্তু মানে কিছুটা অংশ বলছে যে কেটে বাদ দিতে হবে, কারণ ওই যে জায়গাটায় আঙুলময় উনি চিরেছিলেন, মানে যে মধ্যমা যে আমাদের আঙুলটা থাকে সেই আঙুলটা চিরে পুরো একদম আমাদের যে হাতের যে তালু রয়েছে তার আগ অব্দি সেই চেরাটা রয়েছে, এবং সেই চেরাটায় এতটা ইনফেকশন হয়ে গেছে, উনি বললেন যে হাতের এই যে আর কি হাতের যে পাতাটা রয়েছে সেটাকে কেটে বাদ দিতে হবে, কিছু করার নেই। এবার বুঝতেই পারছেন মানুষটাকে বাঁচানো তো সবার আগে দরকার। তো ওনার হাজবেন্ড কনসেন্ট দিয়ে দেয় এবং ওনার সেই অপারেশনটা হয়ে যায়। এদিকে উনি প্রায় ৪২ দিন হাসপাতালে থাকলেন, এবং এই ৪২ দিনের মধ্যে বহুদিন ওনার কিন্তু শারীরিক অবস্থা প্রচণ্ড রকমভাবে ডিটোরিয়েট করে, এবং সবথেকে বেশি ডিটোরিয়েট করেছিল এই ৪২ দিনের মধ্যে যেদিন অমাবস্যা ছিল। যাই হোক, এবার বিভিন্ন ডকুমেন্ট আনার জন্য টাকা পয়সা তুলতে হবে, কারণ হাসপাতালে প্রচুর খরচা হচ্ছে। তো সেসব কারণের জন্য ওনার হাজবেন্ড ব্যাংক মানে ওনাদের সেই বাড়িতে যায়, ফ্ল্যাটে যায়, এবং ফ্ল্যাটে গিয়ে উনি এই ফ্ল্যাটের অবস্থা দেখে তো ওনার প্রচণ্ড খারাপ লাগে, এবং যাই হোক, তো ওখান থেকে টাকা পয়সা সমস্ত জিনিসপত্র আনা হয়, কিন্তু কোনো জিনিসই জায়গা মতো ছিল না। যাই হোক, তো এরপরে ওনার এই ৪২ দিন পরে যখন উনি একটু থিতু হলেন, ডাক্তারবাবু বললেন যে বিপদ কেটে গেছে, এবার ওনাকে আস্তে আস্তে সুস্থ করতে হবে, সেটা বাড়িতেও করতে পারে। ওনারা বলেন যে আমরা ২-৩ দিনের মধ্যে ওনাকে কিছু টেস্ট করে ওনাকে আমরা ডিসচার্জ করে দেব, এবং বারবার বলে দেয় যে ওনাকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, কারণ মানে এটা যেটা ওনার হয়েছে, ওনার ২টো সার্জারি হয়। তো বলছে যে এরপরে ওনার যদি ফার্দার কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু ওনাকে আর বাঁচানো যাবে না। তো ঠিক করা হলো যে ওনাকেও ওনার দিদির বাড়িতেই রাখা হবে। ওনার দিদি বললেন, হ্যাঁ আমি তো একাই থাকি, আমার তো ফ্ল্যাট বড়ই, তো কোনো অসুবিধে নেই, আমি পারবো। এবারে উনি যখন একটু মানে থিতু হলেন এবং ভদ্রমহিলা যখন সবাইকে চিনতে পারছে, উনি একটা কথাই বলেছিল যে আমার আর বাঁচার ইচ্ছে নেই, আর যদি আমি বাঁচিও, যদি আমি কটা দিন এখন বাঁচিও, আর যাই হোক আমি ওই ফ্ল্যাটে আর যাব না। তো এমনিতেও ওই ফ্ল্যাটের যে অবস্থা ছিল সেটাকে মানে একদম থরোলি ক্লিন না করলে তো সম্ভব নয়। তো ওনার দিদির বাড়ির ফ্ল্যাটেই তোলা হলো, এবং তারপরে আস্তে আস্তে জানা গেল যে উনি বহুদিন আগেই ওনার চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। তো সেটা তো ওনার হাজবেন্ডও জানতো না, ওনার এই দিদিও জানতো না। তারা সকলেই খুব অবাক হয়ে যায় যে এত বড় একটা ডিসিশন উনি নিল, অথচ কাউকে জানালো না কেন। এবং উনি বাড়িতেও প্রায় দিন ১৫ একদম শয্যাশায়ী ছিলেন। মানে উঠে মানে জাস্ট একটু বসতেন, খেতেন, আবার উনি শুয়ে পড়তেন। ওনার মানে শরীরে কোনো জোরই ছিল না। ১৫ দিন পর থেকে মানে হসপিটালে ৪২ দিন এবং তারপরে আবার বাড়িতে এসে ১৫ দিন। এই সময়ের মধ্যে সোসাইটির অনেকেই ওনার সাথে দেখা করতে আসে। নিধির মা, ওরাও দেখা করতে আসে। তো দেখে যে ভদ্রমহিলা আগের থেকে অনেক বেটার আছে। এইবারে ভদ্রমহিলা আস্তে আস্তে সেই রহস্য ফাঁস করলেন যে জিনিসটা আদতে কেউ জানতো না, এবং আপনারাও এতক্ষণ যখন ঘটনাটা শুনছেন আপনারাও হয়তো ভাবছেন যে এত কিছু কি করে হয়ে গেল। এবং এইখানে এবার আমি আপনাদেরকে বলবো ওনাদের সাথেই ঘটনাটা ঠিক কেন ঘটেছিল। প্রথমেই আমি আপনাদেরকে বলি যে আপনাদের নিশ্চয়ই মনে মানে শুনছেন যখন আমি প্রথম দিকে বলেছিলাম যে উনি যখন দীপাবলির শপিং করতে গেছিলেন ওনার মানে টাকার ব্যাগ পার্সটা হারিয়ে গেছিল। এবার এই ভদ্রমহিলা কিন্তু বললাম যে উনি খুব রুচিসম্মত, খুব পরিষ্কার থাকতে পছন্দ করতেন। উনি বাড়িতে এসে ওনার যে পার্সটা হারিয়ে গেছিল সেটাকে উনি মুছেও নেন। এবার পার্স থেকে তো কোনো টাকা পয়সা চুরি হয়নি, তো উনি কিছু বুঝতেও পারেননি, উনি পার্সটা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছিলেন। এবার ব্যাপার হচ্ছে, প্রথমে আমি একটা আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে যে ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল, সেটা তো আপনারা শুনেছেনই, আমি ঘটনার মাঝ বরাবর আপনাদেরকে বললাম। এবার এই ভদ্রমহিলা বাড়িতে ২ জন কাজে আসতেন। উনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও বলে যে না আমরা জানি না, এবং তাদেরকে অনেকভাবে বলা হয়, সবভাবেই বোঝা যায় যে ওনারা নেয়নি। এবার দেখুন, যে চুরি করেছে সে তো আর অবশ্যই সামনাসামনি এসে তো আর অত সহজে তো আর বলে না, অত সহজে কেউ কোনো চোরই কনফেস করবে না। কিন্তু ব্যাপার হচ্ছে ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই চুরি যায়নি। এই ভদ্রমহিলা নিজে থেকেই একদিন বাড়ি থেকে বেরোয় টাকা পয়সা গয়নাগাটি নিয়ে, এবং উনি নিজে গিয়ে একজন অপরিচিত ব্যক্তির হাতে
ওই টাকা পয়সা গয়না দিয়ে এসেছে নিজে হাতে। এবং যে মহিলাকে উনি টাকাটা দিয়ে এসেছিলেন সেই মহিলাকে কিন্তু এর আগে উনি কখনোই দেখেননি, উনি চেনেনই না। এই কথাটা উনি একদিন বলে। তো এই কথাটা যখন ওই ভদ্রমহিলা তার দিদি এবং তার হাজবেন্ডকে বলছে, তো তারা তো শুনে অবাক। প্রথম কথা হচ্ছে তারা বলছে যে এটা কি করে সম্ভব? মানে তুই নিজে হাতে টাকা দিয়ে এসছিস, অথচ সেই টাকা পাওয়া যাচ্ছে না, গয়না পাওয়া যাচ্ছে না বলে সোসাইটিতে জানানো হলো। এবং ওনাকে নিধির মা আরও কয়েকজন বলেছে যে আপনি থানায় কমপ্লেন করুন, আপনার নিশ্চয়ই কাজের লোকেরাই নিয়েছে, তারা হয়তো স্বীকার করছে না। তো উনি বললেন যে আমি জানি না, কিন্তু আমি না এতদিন বেঁচে ছিলাম ঠিকই, কিন্তু আমি নিজে জানতাম না আমি কি করছি, আমি নিজেই নিজের মধ্যে ছিলাম না। বা যদি বা আমি দিনের একটা সময় একটুখানির জন্য যদি নিজেকে ফিল করতে পারতাম, আমি নিজের ইচ্ছেতে কিছু করতে পারতাম না। আমি জানি না আমার কি হয়েছিল। আমি যখন নিজের আলমারি থেকে টাকা পয়সা গয়নাগাটিগুলো বার করছি, আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে আমি এগুলো কেন বার করছি। এবং আমি নিজে বাড়ি থেকে বেরিয়ে আমি জানি না আমি কোথায় যাচ্ছি, হঠাৎ করেই আমার মনে হলো যে আমাকে অমুক জায়গায় যেতে হবে। এবং সেখানে উনি যান এবং সেখানে গিয়ে একজন অপরিচিত মহিলা, যাকে উনি কোনোদিন দেখেনি, তাকে নাকি উনি নিজে হাতেই দিয়ে এসছিলেন। এবং এই জিনিসটা কোথাও ওনার ব্যাকগ্রাউন্ডের চলছিল বলে উনি কিন্তু থানা পুলিশ করেননি বিষয়টা নিয়ে। ওনাকে কিন্তু সোসাইটি থেকে সোসাইটির যে সেক্রেটারি, তিনিও কিন্তু বলেছিল যে আপনার পুলিশে কমপ্লেন করা উচিত। নিশ্চয়ই আপনার কাজে যে যারা নিচ্ছে তারাই হয়তো, কাজে যারা আসে তারাই হয়তো নিয়েছে। তো বুঝতেই পারছেন, এবং ওনাদের সোসাইটিটা খুবই আর কি একটা ভালো সোসাইটি। রীতিমতো ব্যাগপত্র চেক হয় ঢোকার সময় এবং বেরোনোর সময়। তো যারা কাজে আসে তাদের কিন্তু ব্যাগপত্র চেক হয়েছে এবং সে সময় পাওয়াও যায়নি। অ্যাকচুয়ালি পাওয়া যাওয়ার কথা ছিল না, এই কারণেই পাওয়া যায়নি, কারণ ওরা তো জিনিসটা নেয়ইনি। ওই ভদ্রমহিলা নিজে থেকে জিনিসটা দিয়ে এসেছিল। এবং উনি বলেন যে এরপর থেকেই আমি প্রবল রকমভাবে একটা মানসিক চাপে চলে যাই। আমি কেন মানসিক চাপ অনুভব করছিলাম আমি নিজেও জানি না। কিন্তু আমার সারা শরীরে অসহ্য ব্যথা করতো। আমার প্রচণ্ড বমি পেত, আমি কিছু খেতে পারতাম না। এবং আমার মনে হতো যেন আমার শরীরটাকে অন্য কেউ চালনা করছে। আমি কিছুই নিজের ইচ্ছে মতো করতে পারতাম না, কিছুই আমি বলতে পারতাম না। শুধু আমার মনে হতো আমি অন্ধকার ঘরে বসে থাকি। এবং এই কারণের জন্য উনি নিজেই বলেন যে আমি 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 চাইনি চাকরিটা ছাড়তে, কিন্তু আমার মনে হলো যে আমার ভিতর থেকে কেউ যেন আমাকে এই কাজটা দিয়ে জোর করে করালো। এবার ওনার চাকরি ছাড়ার কথাটা তো ওনার হাজবেন্ডও জানতো না, ওনার দিদি কেউই জানতো না। ওনারা এটাও শুনে খুব অবাক হলো। তার সাথে সাথে উনি এটাও বলেন যে যে মানুষ আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতাম, সেই মানুষ আমি কাঁচা মাছ মাছ আমি অর্ডার করে বাড়িতে আনিয়েছি, ফ্ল্যাটে আনিয়েছি। আমার ইচ্ছে করছে যে আমি রান্না করে খাই, অ্যাটলিস্ট ভেজে খাই। কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার ভিতর থেকে কেউ বলছে যে মাছটাকে কাঁচা খা। এবং সেই কারণের জন্যই কিন্তু ওনার ফ্ল্যাটে যারা এসছিল ওনার সোসাইটি থেকে, তারা আধা খাওয়া কাঁচা মাছ, কাঁচা মাংস দেখেছিল। তো এই কথাগুলো যখন উনি সবাইকে বলছেন, ওনার দিদি, ওনার হাসব্যান্ড বলছে যে, "তুমি এসব কি বলছো? তোমার কি মাথা-টাথা ঠিক আছে?" উনি তখন বলেন যে, "দেখো এতদিন আমার মাথা ঠিক ছিল না, কিন্তু আজ আমার মাথা সত্যিই ঠিক আছে। কিন্তু আমি যদি ওই ঘরে আর একদিনও যাই, তাহলে কিন্তু আমি আর বাঁচবো না, আমি এটাও জানি।" তো ওনাকে বলছে যে, "কেন? কি হয়েছে? কিভাবে এই জিনিস তুমি যে বলছো এই কথাগুলো তো বিশ্বাসযোগ্য না। তুমি কি পুলিশকে বা কাউকে কি তুমি এই কথাটা বলে বোঝাতে পারবে যে তুমি নিজে এই কাজগুলো করেছো, অথচ তুমি জানো না, তোমার মনে হচ্ছে যে কেউ তোমার ভিতর থেকে কাজগুলো করাচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য?" এবার ওনার হাসব্যান্ড এই ব্যাপারগুলো অতটা বিশ্বাস করেনি। কিন্তু ওনার দিদি যিনি ছিলেন, তিনি বলেন যে, "আচ্ছা তোর এটা কবে থেকে শুরু হয়?" তো তখন সেই কথা প্রসঙ্গে উনার হাসব্যান্ড এই জিনিসটা, ওই যে উনার পার্স চুরি হয়েছিল সেই কথাটা বলে। তখন ওনার দিদি বলছেন যে সর্বনাশ হয়েছে। ওই যে তোর পার্সটা চুরি গেছিল, যদি সত্যি, সত্যি চুরি হয়ে যেত তোর হয়তো টাকাগুলো যেত। তুই বেঁচে যেতিস। কিন্তু তোর টাকা ছিল, তোর ডেবিট কার্ড ছিল, তোর ফ্ল্যাটের চাবি ছিল। তুই সবকিছু অ্যাজ ইট ইজ পেয়েছিলি। বলছে যে তুই যদি ওই যে পার্সটা হারিয়ে গেছে ওটাকে যদি তুই কোনো মন্দিরে নিয়ে গিয়ে সেখানে যদি তুই সেখানের আর কি ঠাকুরের সামনে রাখতিস, বা মন্দিরের যে আরতি হয় সেই আরতি লাগিয়ে যদি তুই ব্যবহার করতিস বা বাড়িতে ঢোকাতিস, তাহলে হয়তো তোর এসব কিছুই হতো না। তখন উনি বলছেন যে উনি ওখানে বহু বছর থেকেই আছেন, ছোটবেলা থেকেই মুম্বাইয়েরই বাসিন্দা, ওনার ওখানেই জন্ম। উনি বলছেন যে এই ঘটনা উনি এর আগে একবার শুনেছেন, বহু বছর আগে একজনের সাথে হয়েছিল। কি হয় যে কিছু, কিছু মানুষ আছে তারা না প্রবণ এই
কালো শক্তি, মানে এটা কিন্তু কখনোই কোনো দৈবিক জিনিস নয়, এটা কিন্তু অপদেবতা কেন্দ্রিক একটা জিনিস, যেই শক্তির মাধ্যমে তারা অন্যের এমন করে ক্ষতি করে এবং অন্যকে এমন করে বশ করে, তারা অনেক দূরে বসেও অন্য মানুষকে কিন্তু বশীকরণ করতে সমর্থ হয়। এবং এরা কি করে, মানে এই যে মানুষের যে পার্স থাকে বলে না, এই পার্সে কি হয়, মানুষ টাকা পয়সা রাখে এবং টাকা পয়সা কি মা লক্ষ্মী, তো এই জন্যে বলা হয় যে টাকার ব্যাগ উল্টোপাল্টা জায়গায় না রাখতে, অপরিষ্কার না রাখতে। বাড়ির চাবি, মানুষের যেখানে বাস্তু, যেখানে মানুষ বসবাস করে সেটাও কিন্তু খুব পবিত্র, এই জন্য বলা হয় যে মেন গেটের চাবি, বাড়ির চাবি কখনো নোংরা জায়গায় রাখতে নেই, যেখানে সেখানে রাখতে নেই, এঁটো হাতে ধরতে নেই, এই কারণেই কিন্তু এগুলো বলে। তো কেউ কি করেছিল, ওই পার্সটা নেয় এবং সেটাও কিন্তু ওনাকে একটা সম্মোহন করে, মুহূর্তে সম্মোহন করে। এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল করবেন, আমি যখন বলা শুরু করেছিলাম ঘটনাটা, সেখানে আমি বলেছিলাম যে ওনার মেন যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা কিন্তু কেউ কাটেনি, মানে কেউ তুলে নেবে এটাও সম্ভব ছিল না। এবং সেই সময় ওনাকে সম্মোহন করে এবং উনি নিজে হাতেই পার্সটা অ্যাকচুয়ালি ওই ভদ্রমহিলাকে দিয়েছিলেন। এবং সে ওই জিনিসটায় ওটা করে, ওই খারাপ জিনিসটা করে, এবং উনি ওনার বাড়ির চাবি ওনার সেই পার্সের মধ্যে এমন কিছু জিনিস দিয়ে দেন যেটা ওনার সাথে ওনার ঘরে চলে আসে। কিন্তু এটাই যদি উনি ঠাকুরের সামনে রেখে দিতেন বা ঠাকুরের আরতি দেখিয়ে ঘরে ঢোকাতেন, তাহলে কিন্তু এই জিনিসটার প্রভাবটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। কিন্তু সেই জায়গায় একটা ভুল হয়ে যায়। যাই হোক, তো সেভাবেই জিনিসটা আসে এবং এই বশীকরণের মাধ্যমে কিন্তু ওনার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। এবং যে এটা করে তার মেন উদ্দেশ্য হচ্ছে অন্যের ক্ষতি করে নিজের ভালো করা, অন্যকে বশীকরণ করে তার থেকে টাকা পয়সা জিনিসপত্র আদায় করা, এবং শুধুমাত্র এই ধরনের জিনিসপত্র নয়, তার স্বাস্থ্যহানি করা। কেউ ধরুন খুব অসুস্থ, এ ভাবছে যে আমি যদি এবার অন্য কারোর প্রাণশক্তিটা কেড়ে নিই তাহলে এই মানুষটাকে সুস্থ করা যাবে, এই কারণের জন্য কিন্তু এটা করে। উনি তখন বললেন যে ঠিক আছে, তোরা কিছু চিন্তা করিস না, ওই ফ্ল্যাট আগে পরিষ্কার করানো হবে, তারপরে আমি বড় পণ্ডিত ডাকি, ওখানে একটা যজ্ঞ করাবো, যজ্ঞ টজ্ঞ হবে, সবটা বলা হবে, তারপর ওই ফ্ল্যাটে তোরা ঢুকবি। এরপরে অনেক কিছু হয়, মানে ওনাদের শারীরিক অবস্থা তো খারাপ হয়েই ছিল, ওখানে ওনারা বহুদিন থাকে, তারপরে সেই ফ্ল্যাট পরিষ্কার করে রীতিমতো যজ্ঞ হয়। এবং ওখানে ঠাকুরমশাই বলেন যে যজ্ঞ হওয়ার পরেও ওখানে ৩ রাত ওখানে একটা অখণ্ড প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে, তারপর ওই ফ্ল্যাটে ওনারা থাকতে পারে। তো সেটাই করা হয়। তারপর থেকে আর কখনো কোনো অসুবিধে হয়নি। কিন্তু ওনাদের সেই যে স্বাস্থ্য ভেঙে গেছিল, তারপরে কিন্তু ওনাদের কম বেশি ওরকমভাবেই এখনো চলছে। বাট এখন আগের থেকে অনেক বেটার আছে। তো এটাই ছিল ঘটনা। ভাবুন কিভাবে মানুষ মানুষের ক্ষতি করে। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দিন। নমস্কার।